এক্সপার্ট গাইডেন্সের যে সেশন আমরা শুরু করেছিলাম তার মধ্যে আজকে আমরা কোনো সাবজেক্ট নিয়ে আলোচনা করব না। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অপশনাল পেপার। আমাদের কাছে যেটা সবচাইতে বেশি প্রশ্ন করা হয়, ছাত্ররা ফোনে জিজ্ঞাসা করে, যারা দেখা করতে আসে তারা জিজ্ঞাসা করে যে ডব্লিউবিসিএসের জন্য আমরা অপশনাল পেপার কী নেব। এটা একটা সবচাইতে বড় প্রশ্ন যে অপশনাল পেপারের সিলেকশান। ইদানিং কিছু পত্রপত্রিকায় অপশনাল পেপারের সিলেকশান নিয়ে কোনো সফল পরীক্ষার্থীরা সে দীর্ঘ প্রবন্ধ লিখছে। একজনকে আমি দেখেছিলাম 7 কিস্তিতে সে এক দীর্ঘ মহাভারত লিখে ফেলেছে অপশনাল পেপার কি। সে নিজে সিলেক্ট হয়ে গেছে কোনো একটা বিশেষ অপশনাল পেপারের সাহায্যে, সেটা ঠিক আছে, কিন্তু সেটাই সবার কাছে নিতে হবে, সবাই সেটা নেবে এবং তার জন্য অত পরামর্শ দেওয়ার কোনো প্রয়োজন হয় না, অত দীর্ঘ আলোচনারও কিছু প্রয়োজন নেই। যেমন আমার প্রথম পরামর্শই হলো যে যারা প্রথম বছরের জন্য পরীক্ষা দিতে আসছে তাদের অন্য অন্য প্রস্তুতি যদি না থাকে তাহলে প্রথম বছর অপশনাল পেপার নিয়ে তো ভাবারই প্রয়োজন নেই। শুধু এইটুকু ভাবতে হবে যে আমরা কি অপশনাল পেপার নেব তা নিয়ে এখন পড়াশোনা শুরু করব। মোটামুটি 1 বছরের একটা প্ল্যান হাতে নিয়ে অপশনাল পেপারের পড়াশোনা করতে হবে। কেউ 3 মাস 4 মাস পড়ে অপশনাল পেপারে ভালো নম্বর পেয়ে যাব, এটা ভাবার মতো কোনো অপশনাল পেপার এখন নেই। কাজে এই প্রশ্ন, এবং এটা আরেকটা জিনিসও আছে এখানে, যে এটা এই নয় যে অপশনাল পেপার সিলেক্ট করাটা একটা মহা সমস্যার ব্যাপার হয়ে যাবে, কিছু একটা দুশ্চিন্তার কারণ হয়ে যাবে, তা নয়। ডব্লিউবিসিএসের যেসব পদ থাকে এখন দেখা যাচ্ছে যে সি গ্রুপের পদের সংখ্যা এ, বি এবং ডি গ্রুপের পদের সংখ্যার চাইতে অনেক বেশি। এবং যারা পরীক্ষা নিয়ে খোঁজখবর নেয় তারা সবাই জানে যে সি এবং ডি গ্রুপের জন্য কোনো অপশনাল পেপার নিতেই হয় না। কাজে সাফল্যের প্রথম পর্যায়ে যদি কেউ অপশনাল পেপার নিয়ে মাথা না ঘামায় তার কোনো সমস্যা নেই, কিন্তু চাকরির চেষ্টা যখন করা হবে সবারই লক্ষ্য থাকবে সর্বোচ্চ পদেই, অর্থাৎ এ গ্রুপের পদ অথবা বি গ্রুপের পুলিশের পদ, যেখানে আমাদের আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, এ গ্রুপের জন্য এক্সিকিউটিভ সার্ভিস ইত্যাদি। সবারই লক্ষ্য সেটা থাকে যে আমরা সেই পদেই যাব এবং সেখানে অপশনাল পেপারে ভালো করাটা প্রয়োজনও আছে। সেই জন্য প্রথম দিক থেকে অপশনাল নিয়ে একটা চিন্তা করে নিতে হবে এবং কিছু কিছু পড়াশোনা শুরু করতে পারলে 1-1.5 বছর সময় হাতে পেলে অপশনাল পেপারে ভালো ফল করা খুবই সম্ভব। কাজেই আমি কোনো তাত্ত্বিক নয়, প্র্যাকটিক্যাল কথা বলবো, কারণ আমরা 1990 সাল থেকে এক্সপার্ট গাইডেন্স চালাচ্ছি। বহু ছেলে মেয়ে আমাদের পরামর্শে অপশনাল পেপার সিলেক্ট করে তারা ভালো ফল করেছে, ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে ওয়েস্ট বেঙ্গলে, এ গ্রুপে, বি গ্রুপে। কাজেই অপশনাল পেপারের পরামর্শ দেওয়ার সম্পর্কে আমি নিশ্চিত করে বলতে পারি যে আমাদের চাইতে ভালো পরামর্শ কেউ দিতে পারবে না। এবং এখানে উল্লেখ করে রাখি, আমি প্রথম 1983 সালের যে ডব্লিউবিসিএস পরীক্ষা হয় সেই পরীক্ষায় আমি নির্বাচিত হয়েছি ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ হিসাবে। প্রথমবারে পরীক্ষা দিয়ে এ গ্রুপে সাফল্য পেয়েছি এবং আমার পছন্দ অনুযায়ী অপশনাল পেপার নিয়ে ভালো নম্বর পেয়েছি। কাজেই তারপর থেকে 90 সাল থেকে যখন আমরা পড়াতে শুরু করি, বিগত 30 বছর ধরে নানান ধরনের ছেলে মেয়ে এসেছে, তাদের পরামর্শ দিয়েছি। যেমন আমরা প্রসূনের কথা ধরি, যে ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ লিস্টে সে দ্বিতীয় হয়েছিল এবং বি গ্রুপের জন্য সে প্রথম হয়েছিল। সেই প্রসূন সে ভেটেরিনারি ডাক্তার, যাকে আমরা সোজা কথায় বলি পশু চিকিৎসক, সেভাবে তার গ্র্যাজুয়েশন করা। কিন্তু তাকে সেই সময়ের অপশনাল হিসাবে আমরা তাকে ভাষাতত্ত্ব নিতে দিয়েছিলাম, ভাষাতত্ত্ব পড়তে পরামর্শ দিয়েছিলাম এবং সেই বছরে সে ভাষাতত্ত্বে সে 79 অর্থাৎ 80 থেকে 1 নম্বর কম পেয়েছিল। তার মানে অপশনাল পেপার নিয়ে নিজের যদি যথেষ্ট ধারণা না থাকে, একটু পরামর্শ কারোর সাথে নিয়ে করলে ভালো হবে নিঃসন্দেহে। এখন অনেকেই এসে নিজে নিজে একটা ঠিক করে কিন্তু ফেলেছে। সে এসে বলে অ্যানথ্রোপোলজিটা যদি নেই তাহলে কীরকম হবে। জিজ্ঞাসা করলাম তুমি কোন বিষয়ে পড়াশোনা করা, যে আমি ইতিহাস নিয়ে অনার্স করেছি।
অথবা ইঞ্জিনিয়ারিং করেছি। তাহলে তুমি অ্যানথ্রোপোলজি সম্পর্কে কেন? না, শুনেছিলাম যে ওটায় ভালো নম্বর পাওয়া যায়, ওটায় ভালো নম্বর ওঠে। আমি পরিষ্কার করে দিই যে সব বিষয়ে ভালো, এবং সেই বিষয়ে যদি নিজের পড়াশোনা থাকে, পরীক্ষায় ভালো দেওয়া যায়, ভালো লেখা যায়, তাহলে যে কোনো বিষয়তেই বেশি নম্বর পাওয়া যাবে। কাজে আর একজনে ভালো নম্বর পেয়েছে, আমিও যে সেটাই ভালো পাবো এটা নাও হতে পারে। আমার ব্যাচে WBCS-এ মেদিনীপুরের একটি ছেলে, তার 3 পেপার অপশনাল ম্যাথমেটিক্স ছিল তখনকার, সেই সময় এরকমভাবে পেপারের ভাগ হতো। অঙ্কের 3টা পেপার ছিল তার ম্যাথমেটিক্স, তারপরে জেনারেল ম্যাথমেটিক্স। সে অনেক বিষয়তে খুবই কম নম্বর পেয়েছে, কিন্তু শুধুমাত্র অঙ্কের কারণে সে এ গ্রুপে এক্সিকিউটিভ হিসাবে সিলেক্টেড। অর্থাৎ যে অঙ্কন, অনেকে বলে যে অঙ্ক অপশনাল হিসাবে ভালো হয় না, কিন্তু তার ক্ষেত্রে সেটা প্রমাণিত হয়নি। পশ্চিমবঙ্গের একজন সিনিয়র এক্সিকিউটিভ চিফ সেক্রেটারি ছিলেন, কেমিস্ট্রির ছাত্র। তিনি কেমিস্ট্রির সাথে IAS পরীক্ষায় অপশনাল হিসাবে ইতিহাস নিয়েছিলেন, এবং আনন্দের কথা সে কেমিস্ট্রির চাইতেও ইতিহাসে বেশি নম্বর পেয়েছে। তার মানে এটাই বলতে চাইছি উদাহরণগুলো থেকে, যে বিষয়টা বড় কথা না, কোনটা নেব সেটা বড় কথা না, সেই বিষয়টা আমি কতটা পড়েছি, কতটা পড়তে পেরেছি, পরীক্ষা কতটা ভালো দিতে পেরেছি, নম্বর আমি সেইভাবে পাবো। যে আগের থেকে কেউ একটা পেপার নিয়ে ভালো পেয়েছে, সে ভালো করে ফেলেছে, আমারও সেটাই ভালো হবে, এরকম নোশনে যেতে হবে না। সেজন্য আমি একটা বেসিক প্রিন্সিপাল নিয়ে কথা বলি, যে যখন অপশনাল পেপার নিয়ে ভাবতে হবে তখন কয়েকটা পয়েন্ট আমি বলে দিই, 1, 2, 3 করে। সেই পয়েন্টগুলো মাথায় রাখতে হবে যে এমন একটা অপশনাল পেপার নিতে হবে, অর্থাৎ এটা 1 নম্বরে দেই আমরা, যে এমন একটা অপশনাল পেপার আমাদের বাছতে হবে যেটা আমার পড়তে ভালো লাগবে। অর্থাৎ এমন একটা বিষয় আমি পছন্দ করলাম যেটা আমি পড়তেই ভালো লাগছে না, বইপত্র নিয়ে বসলে ঘুম পেয়ে যায়। কাজেই সেখানে সেই পেপারে অন্য একজনের যত বেশি নম্বর পাক না কেন, আমি কিন্তু মোটেই ভালো করব না। কাজেই 1 নম্বর সিদ্ধান্ত হচ্ছে যেটা আমার পড়তে ভালো লাগবে, 1। 2 নম্বর সিদ্ধান্ত, যেখান থেকে বইপত্র সহজে পাওয়া যাবে। কারণ অপশনাল পেপারে পরামর্শ যে মাত্র কয়েকটা প্রশ্নের উত্তর পড়ে গেলাম, মুখস্থ করলাম, পরীক্ষায় লিখে দিয়ে চলে এলাম, তা কিন্তু নয়। অপশনাল পেপারকে প্রথম থেকে শুরু করে পুরো বিষয়টাকে নিজের মতো করে বুঝে নিতে হবে। কারণ যে কোনো ধরনের প্রশ্ন হতে পারে, প্রশ্ন কমন পড়েনি, সাজেশনে আসেনি, এসব কথা কিন্তু আমাদের কোনো কাজে লাগবে না। ফলে আমাদের 2 নম্বর কথা হচ্ছে যে বিষয় বইপত্র পাওয়া যাবে সেই বইপত্র সংগ্রহ করে প্রথম থেকে আমরা ডিটেলস টেক্সট বইগুলো পড়ে নেব। বিষয়টা যেন আমার সম্পূর্ণভাবে আমার আয়ত্তে থাকে, যাতে যে কোনো ধরনের প্রশ্ন হলে আমরা তার উত্তর লিখে আসতে পারি। 2 নম্বর আমাদের কমপ্লিট হলো। 3 নম্বর, যে কোনো বিষয়তে হতে পারে যে আমি যা বইপত্র পেয়েছি পড়েও আমি অনেক জিনিস বুঝে উঠতে পারছি না, তখন আমাকে কারোর পরামর্শ নিতে হতে পারে, কারোর সাহায্য নিতে হতে পারে, কারোর গাইডেন্সের প্রয়োজন হতে পারে। তখন সেই গাইড যেন পাওয়া যায়, বাড়ির কাছে যেন সেরকম কোনো পরামর্শদাতা, সাহায্যকারী, কোনো শিক্ষক এরকম পাওয়া যায় যে আমাকে সাহায্য করতে পারবে। সেই বিষয়ে MA পাস করেছেন, সেই বিষয়ের অধ্যাপক, এরকম ভাবার কোনো কারণ নেই। কারণ এখন যে পড়াশোনার যে ধরন সবারই, ছাত্ররাও যেমন নিজেরা বোঝে, সেই অধ্যাপকরাও জানে যে তারা নির্বাচিত কিছু পড়াশোনা করে এসছে, প্রশ্নের উত্তর সেইভাবে লিখে এসছে, ভালো রেজাল্ট হয়েছে, পরবর্তী সময় অধ্যাপনা পেয়ে গেছেন, স্কুলের টিচার হয়ে গেছেন। ফলে তিনি যে ওই বিষয়ের ছাত্র হলেই যে তোমাকে ভালো পরামর্শ কাউকে দিতে পারবে এটা নিশ্চিত কিন্তু মোটেই নয়। বরং সেই বিষয়ে সত্যি সত্যিই পণ্ডিত, যিনি সেই বিষয় নিয়ে পড়াশোনা করেন, সেই বিষয়ে বইপত্র লিখেছেন, এরকম যখন কোনো লোক থাকবে তখন বোঝা যেতে পারে যে সত্যি এই বিষয়টা ওনার ভালো করে জানা আছে, এনার পরামর্শ আমার কাছে কার্যকরী হবে। সেরকম একজন পরামর্শদাতা
আমার বাড়ির কাছে থাকলে, কাছাকাছি থাকলে, বাড়ির কাছে না যে ঘরের পাশে থাকবে তা না, যেন আমার আয়ত্তে থাকে, আমি তার কাছে যেতে পারি, 10-20-30 কিলোমিটারের মধ্যে যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে থাকে, এরকম একটা ব্যবস্থা থাকবে। কারণ প্রয়োজন হবে যে আমাকে নানান ধরনের প্রশ্ন লিখে তাকে দেখিয়ে নেওয়া, প্রশ্নের মান ঠিক হচ্ছে কিনা, সময়ের মধ্যে প্রশ্নের উত্তর দেওয়া যাচ্ছে কিনা ইত্যাদি আমরা যেন সব দেখে নিতে পারি। এর পরের যে এই বিষয় সম্পর্কে যেটা হবে তা হচ্ছে যে আগের 3-4-5 বছরের প্রশ্ন দেখে আমাকে দেখে নিতে হবে যে প্রশ্ন কোনো একটা পার্টিকুলার প্যাটার্ন ফলো করছে কিনা। অর্থাৎ আমি যদি পরীক্ষার আগের দিকে যদি আমি সাজেস্টিভ পড়াশোনা করি, এখানে মনে রাখতে হবে, আমি দুটো কথা কিন্তু বলছি, যে প্রথম দিকে আমাকে পড়তে হবে এক্সস্টিভ, সব কিছু পড়তে হবে, ডিটেলস পড়তে হবে, 1 নম্বর। কিন্তু একদম পরীক্ষার আগে তখন আমাকে কিছু সাজেস্টিভ পড়াশোনা করতে হবে, কিছু নির্বাচিত লেখা প্রশ্ন, তার উত্তর আমাকে ভালো করে তৈরি করতে হবে, যেন আমি ধরে নিতে পারি যে এখান থেকে আমার পরীক্ষায় প্রশ্ন হবে। ফলে আমার সেই যদি একটা পার্টিকুলার প্যাটার্ন ফলো করে, যে এই চ্যাপ্টারের উপরে আগের বছর প্রশ্ন হয়েছে, এবছরে হয়নি, তারপরের বছর আবার হয়েছে, এরকম একটা ধরন যদি পাওয়া যায়, বা পার্টিকুলার একটা চ্যাপ্টার থেকে প্রতি বছর প্রশ্ন হচ্ছে, এরকম যদি থাকে, তখন আমরা সেই পেপারটায় ভরসা করতে পারি যে এইভাবে যদি আমরা বাছি, এই পেপারে আমার প্রশ্ন কমন পাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে, তাহলে সেটা আমার কাজে লাগবে। তৃতীয়ত আর একটা বিষয় মনে রাখতে হবে যে ইদানিং পাবলিক সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গ এরা যে পরীক্ষার রুটিন তৈরি করছে, সেই রুটিনের মধ্যে কতগুলো প্রশ্ন রয়েছে। একটা সাংবিধানিক সংগঠন, অর্গানাইজেশন পাবলিক সার্ভিস কমিশন, তাদের নিয়ে প্রশ্ন তোলাটা আমাদের ঠিক হবে না, কারণ সেখানে আমরা ধরে নিতে হবে যে সেখানে যোগ্য লোকজনকেই সেখানে ঢোকানো হয়েছে। কিন্তু WBCH-এর মতো একটা পরীক্ষা, যেখানে বিভিন্ন রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে লোকেরা এসে পরীক্ষা দেয়, বড় বড় শহরে, শিলিগুড়িতে, কলকাতা ইত্যাদি জায়গায়, সেখানে এরা 3 দিন 4 দিনের মধ্যে পরীক্ষাটা কমপ্লিট করার জন্য যেন উঠে পড়ে লাগে। পরপর 3 দিন পরীক্ষা নিয়ে একেবারে কম্পালসারি পেপারগুলো শেষ করে দিল, একদিন গ্যাপ দিল, কখনো দিল না, পরের দিনে অপশনাল পেপার হয়ে যাবে। অর্থাৎ পরীক্ষাটা নিতে পারলেই যেন তাদের একেবারে সব দায়িত্ব শেষ, সারা জীবনের আর কোনো কাজকর্ম করার নেই, হাতটা ধুয়ে উঠে গেল। এটা হওয়া উচিত না। একটা বড় রকমের পরীক্ষা, ছেলেমেয়েরা সবাই পরীক্ষার হলের কাছে থাকতে পারে না, তাদের অনেককে দূর থেকে আসতে হয়। মফস্বলের ছেলেমেয়েরা রেল, বাস ইত্যাদির মাধ্যমে কলকাতায় গিয়ে এসে পরীক্ষা দেয়, বা তার নিকটস্থ শহরে গিয়ে পরীক্ষা দেয়। ফলে তাকে পরীক্ষার মধ্যে একটু রেস্ট দিতে হয়। তাতে কি হয়, সে পরীক্ষা দিয়ে তৃপ্তি পায়। ফাইনাল সিলেকশন হলো কি হলো না সেটা নিয়েও কথা নাই, কিন্তু তার মনে থাকবে যে যদি একটু সময় পেতাম পরীক্ষাটা আর একটু ভালো দিতে পারতাম, এই কথাটা অন্তত তার বলার সুযোগ হতো। কিন্তু দুর্ভাগ্য, এই যে পরীক্ষার যে শিডিউল তৈরি হচ্ছে তার মধ্যে সেই সময়টা নেই। কিন্তু সেখানে অপশনাল পেপার যেটা, সেটা নিয়ে একটা বড় প্রশ্ন ওঠে, কারণ অপশনাল পেপার আমাদের ডিসক্রিপটিভ টাইপ, এখানে বড় ছোট নানান ধরনের প্রশ্ন লিখতে হয়। ফলে পরীক্ষার আগের দিন যদি একটু দেখা যায়, 1 দিন 2 দিন ধরে যদি আমি একটু রিভাইজ করতে পারি, তাহলে পরীক্ষাটা দিয়ে আনন্দ পাওয়া যায়। আমি সিলেকশনের কথা বলছি না, যে আমি আনন্দ তো সবাই পাবে, সবাই ভালো দিলে সিলেক্ট তো হবে পোস্ট অনুযায়ী, সবাই তো সিলেক্ট হবে না, সেটা যেমন আসে, কিন্তু পরীক্ষার্থীর কাছে একটা আনন্দ থাকে যে না, আমি বেশ ভালো করে পরীক্ষাটা তো দিতে পেরেছি। কাজেই সেই সময় যদি না দেওয়া হয়, তখন এমন কতগুলো বিষয় আছে, যেমন আমি ধরি অ্যানথ্রোপোলজির কথা, যে অ্যানথ্রোপোলজিতে এমন জিনিস থাকে, এত ছোট ছোট পয়েন্ট থাকে, এত বিষয় থাকে, এত তথ্য থাকে, যে আগের দিনে যদি একটু দেখে যাওয়া না যায় পরীক্ষার আগে, তখন ঠিকঠাক মতো পরীক্ষার উত্তর দেওয়া যায় না, পরীক্ষার উত্তর দিয়ে আনন্দ পাওয়া যায় না, তৃপ্তি পাওয়া যায় না, পরীক্ষার্থীর স্যাটিসফ্যাকশন আসে না। তার ফলে কি হচ্ছে, যে সে পরীক্ষা দিতে ভালোভাবে পারবে না। সে তখন ভাবে কোনোভাবে, আরে যাক, এবারে যা আবার হয়েছে পরের বারে দেখা যাবে, যা লিখেছি তাই দিয়ে যাই। তখন সিলেকশনের সময়, আমাদের অপশনাল পেপার সিলেকশনের সময় এটা একটা ফ্যাক্টর,
যে আমাকে এমন একটা বিষয় সিলেক্ট করতে হবে, বিএসসি যদি আমাকে সময় না দেয় রিভাইজ করার, তাহলে আমি আগে যে পড়া পড়েছি সেখান থেকেও যেন পরীক্ষাটার উত্তর দিয়ে আসতে পারি। তাহলে অর্থাৎ এমন একটা বিষয় মনে রাখতে হবে, সিলেক্ট করতে হবে, যেখানে আগে পড়লেও বেশ কিছু বিষয়, খুব বেশি সন তারিখ, খুব বেশি তথ্য, খুব ডাটা এগুলো দিতে হবে না। যেন আমি স্পেশালি মেনশন করছি অ্যানথ্রোপোলজির কথা। অ্যানথ্রোপোলজিতে বিশেষ করে যেটা আমাদের বায়োলজি ভিত্তিক নৃতাত্ত্বিক যে অংশ মানুষের গঠন, শারীরিক গঠন ইত্যাদি অংশে এত তথ্য থাকে, এত ডাটা থাকে, তা পরীক্ষার আগের দিনে না দেখলে কিন্তু মনে রাখা সম্ভব না। পরীক্ষার উত্তর দিতেই পারবে না, সে যত বড় ভালো ছাত্র, যত প্রিপারেশনেই সে নিয়ে থাকুক না কেন। সেই জন্য সে এমন একটা বিষয় বাছবে যে পরীক্ষার আগের রাতে যদি সব দেখেও না যেতে পারে, অবশ্যই সম্ভব না যে আজকে পরীক্ষা দিয়ে বাড়ি গেল রাত্রি 8টার সময়, তারপরে খেয়ে দিয়ে বিশ্রাম করে সে একটু বিশ্রাম করবে পরের দিনের জন্য, নাকি সারা রাত ধরে পড়াশোনা করে পরদিন গিয়ে হলে গিয়ে ঘুমিয়ে পড়বে, কোনটা চাই? তো সেক্ষেত্রে আমাদের ইতিহাস, সোশিওলজি, সাহিত্য ইত্যাদি বিষয়গুলো অনেক সময় সুবিধা হয় যে পরের দিন আগে পড়ে রাখলেও সেটা মনে রেখে পরীক্ষার উত্তর দেওয়া যায়। কাজেই এই যে কয়েকটা ফ্যাক্টর, এইটা মনে রাখতে হবে। অর্থাৎ কী কী আমরা বললাম? প্রথমে বললাম আমাকে ভালো লাগতে হবে, দ্বিতীয়ত বললাম বইপত্র পাওয়া যাবে, তৃতীয়ত আমি পরামর্শদাতা বা সাহায্যকারী কাউকে পেতে পারবো, তারপরে আমরা বললাম যে পরীক্ষা একটা নির্দিষ্ট ফ্যাক্টর, একটা প্যাটার্ন প্রশ্ন আসে। পরের নম্বরে পরে আমরা যেটা বললাম সেটা হচ্ছে কি, যে আমি যেন আগে পড়লেও অনেক তথ্য মনে রাখা যায় এমন একটা বিষয়, খুবই তথ্যভিত্তিক, খুবই ডাটা ভিত্তিক যে সাবজেক্ট, সেটাকে যদি অ্যাভয়েড করা যায় তাহলে ভালো হয়। তাহলে এইভাবে আমাকে নির্বাচন করার সময় এই জিনিসগুলো ভাবতে হবে। এবারে যদি আমরা একটু স্পেসিফিক জায়গায় আসি, তাহলে আমি বলতে পারি যেমন পশ্চিমবঙ্গের যারা ছাত্র অধিকাংশই বাঙালিদের কাছে সাহিত্য, সে বাংলা সাহিত্য হোক, সংস্কৃত, পালি ইত্যাদি সাহিত্যের যে বিষয়গুলো, এগুলো কিন্তু এই অনেকগুলো কন্ডিশনকেই ফুলফিল করে। কিন্তু পালি বা সংস্কৃতের ক্ষেত্রে সমস্যা একটু আছে। সেই সমস্যা হলো যে ঠিকমতো বইপত্র, ঠিকমতো সাহায্যকারী ইত্যাদি পাওয়া, এবং ওইগুলো একবারে সম্পূর্ণই নতুন বিষয়, তার ভাষা, পড়ার ধরন ইত্যাদি আলাদা বলে একটু অসুবিধা হতে পারে। তাতে যারা সংস্কৃতে যারা MA পাস করেছে বা অনার্স করেছেন, তাদের ক্ষেত্রে সংস্কৃত অপশনাল পেপার হিসাবে ভালো হতে পারে। আর বাকি যারা, তাদের কাছে বাংলা বেশ হবে, কারণ বাংলা আমরা প্রথম থেকেই কিছুটা পড়ে এসেছি, বাংলা পড়া যাবে। 11-12 ক্লাসেও খানিকটা বাংলা পড়া হয়েছে, বিশেষ করে যারা পশ্চিমবঙ্গের সিলেবাস অনুসারে যারা পড়াশোনা করলেন তারা। এবং বাকি যে ওই যে প্রশ্নের প্যাটার্ন ফলো করা, সেই সব কন্ডিশনগুলো কিন্তু সবই ফুলফিল করে, এবং বাংলার বইপত্র প্রচুর সর্বত্র পাওয়া যায়। এভাবে বাংলা একটা অপশনাল হিসাবে ভাবা যেতে পারে, বা সংস্কৃত অপশনাল হিসাবে ভাবা যেতে পারে। সেখানেও যাদের মনে হবে, অনেকে এসে বলে বাংলা পড়তে তো আর ভালো লাগে না, তো পড়িনি, কখন পড়েছিলাম ইত্যাদি, সেক্ষেত্রে আমরা বলবো তার কাছে সমস্তটাই প্রায় সেই একই অবস্থা। ইতিহাস বা সোশিওলজি বা এই জাতীয় যে বিষয়, এই প্রত্যেকটা পড়তে গিয়েই তার একই সমস্যা হবে। এখন একটা হচ্ছে এমন পরামর্শদাতার কাছে যেতে হবে যার কাছ থেকে বিষয়টাকেও তিনি ইন্টারেস্টিং করে সামনে তুলে ধরতে পারেন, এমনভাবে যদি যাওয়া যায় তাহলে ভালো হয়। ইতিহাসে একটা সমস্যা আছে যে ইতিহাসের সিলেবাস অনেক বড়, বিস্তারিত সিলেবাস, এবং বিগত কয়েক বছর ধরে নানান ধরনের প্রশ্ন হচ্ছে, ছোট বড়, অল্প নম্বরের, বেশি নম্বরের, এই সব মিলিয়ে একটা প্রশ্ন তৈরি করছে। ফলে ওই দেখা গেল যে আমি পুরোপুরি করে উঠতে পারছি না। একটা প্রশ্নের 2 ভাগ লিখতে পারলাম, আর একটা ভাগ আমার ভালো জানা থাকলো না। সেই অ্যানথ্রোপোলজিতেও সেই একই প্যাটার্ন হচ্ছে। ফলে এইসব পেপারে কি হবে, আমি যখন পরীক্ষা শেষ করলাম তখন দেখব যে 100-র মধ্যে আমার 82 নম্বরের কিংবা আমার 97 নম্বরের উত্তর লিখেছি, 3-এর, 10-এর বা 15-র উত্তর আমি লিখতেই পারিনি। বাংলা দ্বিতীয় পত্রের জন্য
অনেকগুলো টেক্সট বই আছে, সিলেবাস যারা দেখেছে তারা দেখেছো। এতগুলো টেক্সট বই পড়া সম্ভব না। ওখানে আমাদের দুটো দিক দেখতে হবে। কিছু বই আছে যেখান থেকে 1 বছর পরে পরে তার থেকে বা 2 বছর পরে প্রশ্ন হয়, আর কতগুলো টেক্সট আছে যেখান থেকে প্রতি বছর প্রশ্ন হয়। তাহলে যে বই থেকে প্রতি বছর প্রশ্ন হয় তা আমাদেরকে প্রথম থেকেই ভালো করে পড়ে নিতে হবে। সেখান থেকে যে ধরনের প্রশ্ন হচ্ছে সমস্ত প্রশ্ন তৈরি করে নিতে হবে। আর যে বইগুলো থেকে কখনো কখনো বাদ দিয়ে 1 বছর পরে 2 বছর পরে প্রশ্ন হয়, সেটা আমরা সেই প্যাটার্ন দেখে আমরা সেখান থেকে বই নির্বাচিত করব, টেক্সট নির্বাচিত করব। তাহলে আমাদের তৈরি হতে কোনো অসুবিধা হবে না। আর এইভাবে তৈরি হলে আমি নিশ্চিত যে 200-এর মধ্যে 130 থেকে 140-45 নম্বর পাওয়াটা খুবই সহজ হবে, যেটা অন্য কোনো বিষয় নিয়ে পাওয়া একটু অসম্ভব। তো যাই হোক, আমরা একটা বেসিক গাইডলাইন এখানে দিলাম। আর যদি সাবজেক্ট সম্পর্কে আরও ডিটেলস জানতে হয়, কিভাবে তৈরি হবে, তখন আমাদের সাথে যোগাযোগ করলে, হয় ফোনে বা আমাদের এখানে এসে যোগাযোগ করলে তাদেরকে আমরা পরামর্শ দিতে পারব। ধন্যবাদ।